চারটা। হ্যালো, জি স্যার শুনবেন। জোন আছে চারটা। পেরিফেরাল জোন যেটা 70% অফ দ্য ভলিউম অফ দ্য পোস্টেড থাকে, 70% থাকে পেরিফেরাল জোন। সেন্ট্রাল জোন থাকে 25%, and টেনশনাল জোন থাকে অনলি 5%, আর ফিউ অ্যামাউন্ট থাকে এন্ট্রিও ফাইব্রোমাস্কুলার এই জোন ক্লাস ডিসক্রাইব করছে ম্যাকনিল। ম্যাকনিল এই জোন ক্লাসিফিকেশন করছে। হ্যাঁ, জোনের ইম্পর্টেন্স হলো এই জোন থেকে যে কার্সিনোমা অফ দ্য পোস্টেড মেইনলি অ্যারাইজ করে পেরিফেরাল জোন থেকে। হ্যাঁ, এই জন্য আমরা জোনগুলোকে ভাগ করি, এক এক জোনে এক একটা ডিজিজ অ্যারাইজ করে। দেখো পেরিফেরাল জোন মেইনলি থাকে পোস্টিরিয়রলি, মোস্ট অফ দ্য কার্সিনোমা অ্যারাইজ ফ্রম ইয়ার 60 to 70% কার্সিনোমা অফ দ্য পোস্টেড এখান থেকে অ্যারাইজ করে। সেন্ট্রাল জোন থাকে হলো লাইজ পোস্টিরিয়রলি জাস্ট বাট অ্যাবাভ দ্য ইজাকুলেট ডাক্ট, 5 to 10% carcinoma of the prostate arises from the central zone. And tension zone is a periurethral থাকে, tension zone টা এখান থেকে BP arise করে। More than 70% of the BP arise from tension zone. এখন দেখবো লোব। পোস্টেরিয়র লোব থাকে চারটা, 2 lateral লোব, anterior লোব, posterior লোব and medial লোব। এগুলো হলো ইম্পর্টেন্স হলো ডিজিজে আমরা বায়োপসি করবো বা ডিআরই করবো, তখন এগুলো ইম্পর্টেন্স। লোবের ইম্পর্টেন্স হলো ডিউরিং বায়োপসি বা ডিআরই সময় আমরা এই জোনগুলোকে আইডেন্টিফাই করে ওই জোন থেকে আমরা টিস্যু নিয়ে কোন জোনে ম্যালিগনেন্সি বা ডিজিজ হয়েছে ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা একটা ছবি দেখি, ছবি থেকে আমরা পুরো জোন, ক্যাপসুল, স্প্লিন্টার এগুলো আমরা দেখতে পাবো। এটা হলো ইউরেথ্রা, নাম্বারটা হলো ইউরেথ্রা। এটা হলো ভেলুমেন্ট্রাম। ভেলুমেন্ট্রাম খুব ইম্পর্টেন্ট আমাদের সার্জারির জন্য। ইজাকুলেট ডাক্ট এখানে ওপেন করে, এটা হলো ইজাকুলেট ডাক্ট। সেন্ট্রাল জোন, দিস ইজ দ্য পেরিফেরাল জোন। আর ইউরেথ্রার চারপাশে যেটা, এটা হলো পেরিফেরাল জোন। পেরিফেরাল পেরিউরেথ্রাল জোন, দ্যাট ইজ দ্য পেরিউরেথ্রাল জোন। আর এখানে থাকে ইন্টারনাল স্প্লিন্টার, আর এখানে থাকে এক্সটার্নাল স্প্লিন্টার। দুটার ইম্পর্টেন্স হলো ডিউরিং টিআরপি সার্জারির সময় ইন্টারনাল স্প্লিন্টার ড্যামেজ হয়, যদি এক্সটার্নাল স্প্লিন্টার সার্জারির সময় ড্যামেজ হয় তাহলে প্যাশেন্ট ইনকন্টিনেন্স ডেভেলপ করে। এই জন্য এক্সটার্নাল স্প্লিন্টারটা খুব ইম্পর্টেন্ট। পোস্টের বাইরে থাকবে ক্যাপসুল। নেক্সট প্রক্সিমাল পেরিপোস্টেরিক স্প্লিন্টার, যেটাকে আমরা বলি ইন্টারনাল স্প্লিন্টার। ইন্টারনাল স্প্লিন্টার থেকে ব্লাডার নেকে, smooth muscle sphincter that lies at the upper part of the posterior and bladder neck, that is internal orifice of the bladder. এখানে থাকবে internal sphincter. It helps in sexual act during ejaculation by contraction. Resection of this tissue during posteriorectomy causing rectified ejaculation. Next আমরা দেখব external sphincter অথবা distal striated urethral sphincter, found at a junction of the posterior and membranous urethra. Its horseshoe shape, main bulb lying posteriorly, anteriorly. Next আমরা দেখব posterior capsule. Posterior capsule আছে তিন ধরনের, সার্জিক্যাল ক্যাপসুল, অ্যানাটমিক্যাল ক্যাপসুল আর টু ক্যাপসুল, আর এটা হলো ফলস ক্যাপসুল। ফলস ক্যাপসুলটা হলো, আগে আমরা দেখি সার্জিক্যাল ক্যাপসুল কি জিনিস। সার্জিক্যাল ক্যাপসুল হলো in BP, minor enlargement of the prostate, periurethral tension zone increase in size and compress the outer peripheral zone and makes false capsule. যেটা peripheral জোনটা compressed হয়ে false capsule তৈরি করে during BEP. Anatomical capsule হলো it is the outer fibrous tissue, এটাকে আমরা বলি anatomical capsule or true capsule. আর হলো false capsule. False capsule periposterior sheath. It is the condensation of the endopelvic fascia external to the anatomical capsule. Anatomical capsule বাইরে থাকবে false capsule টা. It is the continuous of Denonvier's fascia that separates it from the rectum. Anatomical capsule and periposterior sheath, that is true capsule and false capsule মাঝখানে থাকবে venous plexus. Dorsal venous plexus টা এই দুই ক্যাপসুলের মাঝখানে থাকে। Importance key, post capsule importance key. The neovascular bundle of the corpora of the penis lies posterolateral aspect of the posterior capsule. The risks of
damage of this area during prostatectomy may causes erectile impotence or erectile dysfunction. Next, আমরা দেখব incidence of BP. কোন বয়সে BP বেশি হয় তার আমরা incidence একটা দেখব. Mainly it arises after 40 years. 40 to 50 years, 20% chance of BP. 51 থেকে 60 years, 50% chance of BP. And after 80 years, 90% chance of BP. Etiology of benign posterior hyperplasia. Exact cause is unknown, but some factors causes BP. Mainly hormonal factor and aging factor. Hormonal factor মধ্যে আছে growth of the prostate governed by many systemic and local hormones. Testosterone is main factor for enlargement of the BP. Testosterone is converted to 1,5-dihydrotestosterone by enzyme 5-alpha reductase type 2 found in the prostate and perigenital skin. Dihydrotestosterone has 5 times potency of testosterone. Then estrogen secret also causes BP. Estrogen secret maternal cortex of aging men play a role in disrupting the balance between the dihydrotestosterone and local peptide growth factor, which increase the risk of BP. Other local growth factor, epidermal growth factor, insulin-like growth factor also causes BP. And pathology, pathophysiology, BP affects both glandular epithelium and connective tissue stoma. Then it causes adenosis, epitheliosis, and stomal proliferation occurs. BP mainly affects transition zone, forming a nodular enlargement. This overgrowth compresses peripheral zone and causes false capsule. When BP affects central zone glands in middle lobe, developing that projects into the bladder within the internal capsule. Medial lobe enlargement হবে সেটা ব্লাডারের মধ্যে প্রোট্রুড হবে, এটাকে আমরা বলি ইন্ট্রাভেসিকুলার প্রোট্রুশন অফ দ্য প্রোস্টেট, আইপিপি, ইন্ট্রাভেসিকুলার প্রোট্রুশন অফ প্রোস্টেট। দেন আমরা দেখবো অ্যানাটমিক্যাল চেঞ্জ কি হয় বিপির কারণে, ইউরেথ্রা এবং ব্লাডারে কি কি অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়। ইউরেথ্রা চেঞ্জ হবে, পোস্টেরিয়র ইউরেথ্রা ইনলার্জ হবে, এলোঙ্গেটেড হবে এবং ন্যারো হবে। ব্লাডারে কিছু চেঞ্জ হয়, ইনিশিয়ালি ব্লাডারে চেঞ্জ হবে, ব্লাডার হাইপারট্রফি হবে, দেন ট্রাবিকুলেশন ফর্মেশন হবে, দেন স্লোলি ডায়াবেটিকুলার ফর্মেশন। কিডনিতে হবে হাইড্রোইউরেট্রোনেফ্রোসিস হবে, কিডনি ইউরেটরে হাইড্রোইউরেট্রোনেফ্রোসিস হবে। দেন একটা বিপি পেশেন্ট কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করে। হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যায় স্যার। শোনা, বুঝতেছো কিছু না বুঝতেছো না? স্যার বুঝছি স্যার। হ্যাঁ শব্দ বুঝতেছি মানে স্যার। হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে স্যার, বুঝা যাচ্ছে। জি স্যার, জি স্যার বুঝা যায়। না বুঝলে বলো। জি স্যার। হ্যালো স্যার বুঝা যাচ্ছে স্যার, সমস্যা নাই। ঠিক আছে। নেক্সট আমরা দেখবো বিপি পেশেন্ট কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করে। মেনলি প্রেজেন্ট করে লোয়ার ইউনিটি সিমটম নিয়ে। হ্যাঁ, একটা বিপি পেশেন্ট লোয়ার ইউনিটি সিমটম নিয়ে প্রেজেন্ট করে। কি কি সিমটম হয়, একটা অবস্ট্রাকটিভ সিমটম আর একটা ইরিটেটিভ সিমটম। তার আগে আমরা দেখবো লোয়ার ইউনিটি সিমটমের কজ কি কি, একটা বিপি ছাড়া আর কি কি কারণে হতে পারে লোয়ার ইউনিটি সিমটম, আর আরো কি কারণ হতে পারে। আর একটা হলো কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট, ব্লাডার স্টোন, ব্লাডার টিউমার, ইউটিআই, নিউরোজেনিক ব্লাডার অ্যান্ড ইউরেথ্রাল স্ট্রাকচার। এগুলো কারণে লোয়ার ইউরিনারি সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম কজ হলো বিপি, সেকেন্ড ইম্পর্টেন্ট কজ অফ লোয়ার ইউরিনারি সিনড্রোম কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট, 2 নম্বর হলো 3 নম্বর হলো ব্লাডার টিউমার, 4 নম্বর হলো ব্লাডার স্টোন, ইউটিআই, নিউরোজেনিক ব্লাডার, দেন ইউরেথ্রাল স্ট্রাকচার and meatal stenosis. এখন আমরা দেখবো লোয়ার ইউরিনারি সিনড্রোমে কি কি সিমটম আছে। একটা অবস্ট্রাকটিভ সিমটম,
প্রথম যে নিয়ে আসে হেসিটেন্সি হয়। হেসিটেন্সি হলো ডিলে ইন ইনিশিয়েশন অফ এক্সপ্রেশন, পুয়ার ফ্লো, ইন্টারমিডিয়েট স্ট্রিম, ডিপলিং, সেন্সেশন অফ পুয়ার ব্লাড এমটিং, এগুলো হলো অবস্ট্রাকটিভ সিনড্রোম। এগুলো তোমাদেরকে আমি সায়েন্স সিনড্রোমের সময় পড়াইছিলাম। জি স্যার। নেক্সট আমি হলো ইউটিটিভ সিনড্রোম। ইউটিটিভ সিনড্রোম হলো কি কি নিয়ে করে? একটা ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া, আর্জেন্সি, নকচুরিয়া ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স। এইগুলো ফ্রিকোয়েন্সি কাকে বলে, নকচুরিয়া কাকে বলে, আর্জেন্সি কাকে বলে, এগুলো আমি সায়েন্স সিনড্রোমের সময় বসলাম। ঠিক আছে। এখন আমরা পোস্টেডে একটা সিনড্রোম স্কোর করি, যেটাকে বলে ইন্টারন্যাশনাল পোস্টেড সিনড্রোম স্কোর। এই সিনড্রোমের উপরে আমরা ট্রিটমেন্ট করি পেশেন্টদেরকে। এই সিনড্রোমটা কি কি, স্কোরটা কি কি সিনড্রোমে পড়ে এটা আমরা দেখবো এখন। ইট ইজ হেল্পফুল ইন গিভিং ইনফরমেশন রিগার্ডিং দ্য সিভিয়ারিটি অফ দ্য সিনড্রোম। এই স্কোর করে আমরা সিভিয়ারিটি অফ দ্য সিনড্রোম বুঝতে পারি। এখানে 7টা কোশ্চেন আছে, এই 7টা কোশ্চেনের উপরে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি, করে স্কোর করি। প্রত্যেকটা সিনড্রোমের 0 থেকে 5 এই হিসাবে স্কোর রেঞ্জ হলো 0 থেকে 35। টোটাল স্কোর 35। এর মধ্যে হলো 0 থেকে 7 হলো মাইল্ড সিনড্রোম, 8 থেকে 19 হলো মডারেট সিনড্রোম, 20 থেকে 35 সিভিয়ার সিনড্রোম। আমরা এখন দেখবো এই সিনড্রোমগুলো কিসের উপরে আমরা স্কোরগুলো করি। এগুলো 7টা সিনড্রোমের উপরে আমরা স্কোরগুলো করি। একটা হলো ইনকমপ্লিট এমটিং, ফ্রিকোয়েন্সি, ইন্টারমিটেন্সি, আর্জেন্সি, উইক স্টিম, স্টেইনিং অ্যান্ড নকচুরিয়া। এখানে খেয়াল করে দেখো কি কি লেখা আছে। 0 থেকে 5 প্রত্যেকটা স্কোর হলো 0 থেকে 5। 7টা আছে, এটা 35, 5 7 35 হিসাবে আমরা এই স্কোরিংটা করি। স্কোরিং করে যাদের স্কোর 0 থেকে 7 তাদেরকে আমরা বলি মাইল্ড সিনড্রোম। তারপর 18 থেকে 19 তাদেরকে আমরা বলি মডারেট সিনড্রোম। আর 20 থেকে 35 সেটাকে আমরা বলি সিভিয়ার সিনড্রোম। এই সিনড্রোমের উপর বেসিস করে আমরা পোস্টেড ট্রিটমেন্ট দিই। নেক্সট হলো কোয়ালিটি অফ লাইফ ডিউরিং ইউরিনারি সিনড্রোম। খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট উইথ এলইউটিএস। এলইউটিএস এর কারণ আমি প্রথমে বলছি, এখন তোমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট কিভাবে করবা? হিস্ট্রি। হিস্ট্রি আমরা রিগার্ডিং ইউরোলজিক্যাল সিনড্রোমের উপরে হিস্ট্রি নেব। একটা হলো অবস্ট্রাকটিভ সিনড্রোম, আরটা হলো ইউটিটি সিনড্রোম। এই সিনড্রোমের উপরে আমরা তাদেরকে কোয়ারি করব কি কি সিনড্রোম তাদের মধ্যে আছে। এই সিনড্রোমের উপরে আমরা আইপিএসএস, ইন্টারন্যাশনাল পোস্টেড সিনড্রোম স্কোরগুলো আমরা করব। তারপরে হিস্ট্রির মধ্যে আমরা ইউরোলজিক্যাল সিনড্রোম নিব। তারপর হলো তার কোনো কোমরবিড ডিজিজ আছে কিনা। কোমরবিড ডিজিজের মধ্যে আমরা কি কি দেখবো? হলো ডায়াবেটিস মেলাইটাস, তারপরে দেখবো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, তারপরে পেশেন্টের কোনো টিউবারকুলোসিস, স্মাল কর্ড ইনজুরি কোনো হিস্ট্রি আছে কিনা, তারপর নিউরোজেনিক ব্লাডের কোনো হিস্ট্রি আছে কিনা। নেক্সট আমরা দেখবো ব্লিডিং ডিসঅর্ডারের কোনো হিস্ট্রি আছে কিনা। দেন আমরা জেনিটারি সিস্টেম এক্সামিনেশন করব, রেকটাল এক্সামিনেশন আর নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। সিরিয়ালে দেখি জেনিটারি সিস্টেম এক্সামিনেশন আমরা এক্সটার্নাল মেটাস দেখব নর্মাল আছে না ফাইমোসিস অথবা স্টেনোজ আছে কিনা। দেন আমরা এই হচ্ছে এক্সামিন করবো। এই হচ্ছে আমরা কি দেখবো, মাস আছে কিনা বা কর্ড লাইক থাকে মানে বুঝবো স্ট্রাকচার আছে কিনা। দেন আমরা এক্সামিন করবো ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার পালপেবল অর নট। যদি পালপেবল থাকে তাহলে আমরা চিন্তা করবো এটা কোনিক রিটেনশন আছে কিনা। দেন আমরা কিডনি দেখবো, হাইড্রেটেশন প্রসেস থাকলে কিডনি পালপেবল হবে, এটা আমরা দেখবো। দেন রেকটাল এক্সামিনেশন ইনফাইনাইট পোস্টেরিক ইনলার্জমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো কয়েকটা পয়েন্ট। এটা আমরা সবাই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ডিআরই করার সময় আমরা প্রথমে ইন্সপেকশনে পেরিয়ানাল লিজন ইন্সপেকশন করব, দেখবো যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তারপর দেখবো অ্যানাল টোন অ্যান্ড পেরিয়ানাল সেন্সেশন। এর ইম্পর্টেন্স হলো নিউরোজেনিক ব্লাডার থাকলে অ্যানাল টোন এবং পেরিয়ানাল সেন্সেশন ইম্পেয়ার্ড থাকবে, যেটা দিয়ে আমরা নিউরোজেনিক ব্লাডার কিনা এটা এক্সক্লুড করতে পারবো। সো
ডিউরিং ডিআরই আমরা প্রথমে ইন্সপেকশন, তারপর পালপেশন। ইন্সপেকশনে আমরা দেখবো তার পেরিনিয়াল রিজনে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা। দেন আমরা দেখবো অ্যানাল টোন অ্যান্ড পেরিনিয়াল সেন্সেশন, এটা কি ডিমিনিশড অর ইনট্যাক্ট। যদি ডিমিনিশড থাকে তাহলে আমরা নিউরোজেনিক ব্লাডার সাসপেক্ট করব। দেন আমরা ডিআরই করব। ডিআরইতে আমরা পাবো বিনাইন ইনলার্জমেন্ট অফ পোস্টেরিয়র হলে সাইজ দেখবো, সাইজটা কেমন, মাইল্ড, মডারেট অর সিভিয়ার, ওটা লার্জ সাইজ কিনা। দেন হলো আপার লিমিট ক্যান বি রিচড অর নট, আপার লিমিট আমরা পৌঁছাতে পারি কি পারি না এটার উপরে আমরা পোস্টের সাইজ অ্যাসেস করতে পারি। দেন সারফেস অফ দ্য পোস্টেড, এটা স্মুথ না রাফ, এটা দেখবো। যদি স্মুথ থাকে তাহলে আমরা বিনাইন চিন্তা করবো, যদি রাফ থাকে তাহলে আমরা মেলিগনেন্সি চিন্তা করবো। কনসিস্টেন্সি দেখবো এটা হার্ড আর ফার্ম, যদি ফার্ম থাকে তাহলে আমরা চিন্তা করবো এটা বিনাইন, হার্ড থাকে তাহলে আমরা চিন্তা করবো এটা কার্সিনোমা মেলিগনেন্সি চিন্তা করবো। তারপর মিনিমাল সালকাস দেখবো, এটা অবলিটারেট আর প্রমিনেন্ট। ইন কেস অফ বিপি ইটস প্রমিনেন্ট, অনেক সময় এটা অবলিটারেট হতে পারে, কিন্তু পোস্টেডে যদি মেলিগনেন্সি হয় সেক্ষেত্রে মিডিয়ান সালকাস অবলিটারেটেড হবে। তারপর দেখবো রেকটাল মিউকোসা, ওভার দ্য পোস্টেড রেকটাল মিউকোসা ফ্রি অর নট, যদি ফ্রি থাকে তাহলে আমরা ভাববো এটা বিনাইন, যদি এটা ফিক্স থাকে তাহলে বুঝবো এটা ম্যালিগনেন্ট। এবং ডিআরই করার সময় দেখবো এটা পেইনফুল আর নট, পেইনফুল হলে আমরা পোস্টিক অ্যাবসেস সাসপেক্ট করবো অথবা পোস্টেটাইটিস সাসপেক্ট করবো। নার্ভাস সিস্টেম এক্সামিনেশন is important for lower aortic syndrome patient because lower aortic tract syndrome may present with neurogenic bladder. Nervous system is examined to eliminate the neurological lesion, diabetes mellitus, Stapes dorsalis, disseminated sclerosis, Parkinson disease, mini posterior obstruction, anal tone and perianal sensation আমরা দেখব, যেটা আমরা ডিআরএর সময় দেখব। নাও এখন আমরা ইনভেস্টিগেশন করব। এখন ইউপি ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসাউন্ড কেবি রিজন উইথ পিভিআর উইথ এমসিসি। হ্যালো, জি স্যার। শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার। আর তো কোনো সারা শব্দ শুনি না। স্যার রেসপন্স করো। হ্যাঁ স্যার সবাই আছে স্যার, সবাই শুনছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট আল্ট্রাসাউন্ড কেবি রিজন উইথ পিভিআর উইথ এমসিসি। এই আল্ট্রাসাউন্ড আমরা কি কি দেখবো? প্রথমে দেখবো আমরা পোস্টেড দেখবো, কেবি মানে কিডনি, ইউরেটার এন্ড ব্লাডার রিজন। আমরা প্রথমে দেখবো পোস্টেড। পোস্টেডে কি কি দেখি? পোস্টেডে দেখি আমরা সাইজ অফ দ্য পোস্টেড আমরা কিভাবে মেজার করি? সাইজ অফ দ্য পোস্টেড আমরা মেজার করি লেন্থ, ব্রেথ ইন্টু anterior posterior diameter ইন্টু 0.5 দিয়ে আমরা সাইজ মেজার করি। নর্মাল সাইজ অফ দ্য পোস্টেড লেস দেন 20 গ্রাম, দ্যাট ইজ 7 থেকে 16, 7 to 16, অ্যাভারেজ হলো 11 গ্রাম। লেস দেন 20 হলো মাইল্ড ইনলার্জ পোস্টেড, মডারেট ইনলার্জ পোস্টেড হলো 20 to 40 গ্রাম, আর লার্জ পোস্টেড হলো মোর দেন 40 গ্রাম। তাহলে আমরা পোস্টের প্রথমে দেখবো সাইজ, তারপরে দেখবো ইকোজেনিসিটি। পোস্টের ইকোজেনিসিটি দেখে আমরা বিনাইন অথবা ম্যালিগন্যান্ট সাসপেক্ট করতে পারি। দেন আমরা দেখবো পিভিআর, তার আফটার মিক্সেশনের সময় পোস্ট ভর্টাল রেসিডিউ কত আছে, যেটা খুব ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট অফ বিপি। অলসো আমরা দেখবো এমসিসি, ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি, তার ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি কত, এটা ইম্পর্টেন্ট। যদি স্মল সাইজ ব্লাডার হয়, থিম্বল ব্লাডার হয়, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে বিপি ট্রিটমেন্ট করলে পেশেন্টও লোয়ার ইউনিটেড সিন্ড্রোম নিয়ে আসতে পারে, যেগুলো থিম্বল ব্লাডার, স্মল সাইজ ব্লাডার। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান পুরো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি দেখি। তাহলে আমরা কি কি দেখবো? একটা পোস্টের সাইজ, ইকোজেনিসিটি, তারপর পিভিআর, এগুলো পোস্টেড। ব্লাডারে কি কি দেখবো? আল্ট্রাসাউন্ড করে ব্লাডারে
অল দেখবো, থিকনেসটা দেখবো, ব্লাডারের থিকনেস দেখবো, ব্লাডের মধ্যে কোনো টিউমার আছে কিনা, ব্লাডের মধ্যে কোনো স্টোন আছে কিনা, ডাইভার্টিকুলার আছে কিনা, এগুলো আমরা দেখবো। দেন আমরা দেখবো কিডনি এবং ইউরেটার। কিডনি এবং ইউরেটার দেখবো কোনো স্টোন বা কোনো ম্যাগনেসি এগুলো আছে কিনা, এবং এই বিপির কারণে চেঞ্জ আছে কিনা, হাইড্রোইলেকট্রনের প্রসেস আছে কিনা, এটা আমরা দেখবো। সো আল্ট্রাসাউন্ড আমাদের একটা গাইডলাইন দিবে যে পোস্টেটের সাইজ কেমন, পোস্টেটের ইকোজেনিসিটি, পিপিআর, ব্লাডের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কিডনিতে কোনো প্যাথোলজি আছে কিনা, এই ইনফরমেশনগুলো আমরা আল্ট্রাসাউন্ড করে পাবো। দেন আমরা করব ইউরিন আরএমই অ্যান্ড কালচার সেন্সিটিভিটি, যেটা থেকে আমরা কোনো ইউটিআই বা হিমাচুরি আছে কিনা, মাইক্রোস্কোপি হিমাচুরি আছে কিনা, এটা আমরা সাসপেক্ট করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট হলো ইউরিন ফর সাইটোলজি, যেটা দিয়ে আমরা কোনো ম্যাগনেসি আছে কিনা সাসপেক্ট করতে পারি। দেন ইম্পর্টেন্ট হলো ইউরোফ্লোমেট্রি। ইউরোফ্লোমেট্রি, সিরাম পিএসএ, ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে আমরা দেখবো সিরাম ক্রিয়েটিন, ব্লাড ইউরিয়া। আপার ট্র্যাক ইমেজিং করবো, আইভিউ আর সিটি ইউরোগ্রাম। লাস্ট হলো ইলেকট্রোসিস্টোস্কোপি। প্রথমে আমরা যে টেস্টগুলো করবো, 4-5টা টেস্ট করবো। একটা হলো আল্ট্রাসাউন্ড কিউবিনিজন, ইউরিন আরএমই, ইউরোফ্লোমেট্রি, সিরাম পিএসএ এবং সিরাম ক্রিয়েটিন। এই প্রথম 4টা টেস্ট আমরা করব। তারপরে এই টেস্টের উপর ভিত্তি করে আমরা আপার ট্রাই ইমেজিং, দ্যাট ইজ সিটি ইউরোগ্রাম অথবা আইভিউ, ইলেকট্রোসিস্টোস্কোপি, এই টেস্টগুলো করবো। আমরা সিকোয়েন্সিয়ালি দেখি। ব্লাড টেস্টে আমরা কি কি করবো, সিরাম ক্রিয়েটিন, সিরাম ইলেকট্রোলাইটস, হিমোগ্লোবিন। যদি পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যাতে কোনো রিটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স পাইতে পারি, কিন্তু আমরা সিরাম ইলেকট্রোলাইটস করবো। আর যদি পেশেন্ট রেনাল ফেলিওর ডেভেলপ করে বিপি থেকে, সেক্ষেত্রে হিউম্যান পার্সেন্টেজ কমে যাবে, সেক্ষেত্রে আমরা গাইডলাইন পাবো যে তার হিউম্যান ঠিক আছে কিনা। দেন আমরা করবো এক্সামিনেশন অফ দ্য ইউরিন। ইউরিন এক্সামিনেশন করে আমরা কি কি দেখবো, যে কোনো ইনফেকশন আছে কিনা এবং কোনো আরবিসি আছে কিনা, সেটা দেখে আমরা হিমাচুরিয়া আছে কিনা এটা সাসপেক্ট করতে পারবো। Patient examined for glucose and blood, mid-stream specimen is sent for bacteriological and cytological study. Then আমরা করব PSA, serum posterior specimen. এটা করব আমরা to exclude malignancy. Measurement of the serum PSA is helpful in diagnosis of early prostate cancer. Normal value হলো 2.5 থেকে 4 nanomole per liter. ঠিক আছে, নর্মাল পিএসএ ভ্যালু হলো 0 থেকে 4 ন্যানোমোল পার লিটার। পিএসএ কিসে কিসে বাড়তে পারে, একটা পোস্টেটিক ডিজিজে বাড়তে পারে, আর একটা হলো পোস্টেটিক ম্যানিপুলেশনে বাড়তে পারে। পোস্টেটিক ডিজিজ কি কি কারণে বাড়তে পারে, একটা হলো বিপি, 2 নম্বর হলো কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। মেইনলি পিএসএ বাড়ে হলো কার্সিনোমা অফ দ্য প্রোস্টেটের কারণে। দেন হলো পোস্টেরিয়র অ্যাবসেস, পোস্টাটাইটিস। এই 4টা পোস্টেটের কারণে পিএসএটা রেইজ করে। দেন ম্যানিপুলেশন, এর কারণে পিএসএ রেইজ করতে পারে, কিন্তু সেই রেইজটা হবে লেস দেন 10 ন্যানোমোল পার লিটার। মোর দেন 10 হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন আমরা পোস্টেরিক ম্যানিপুলেশনে হইতে পারে, যেটা পোস্টেরিক মেসেজ দিলে, ডিআরই করলে পিএসএ বাড়তে পারে, অথবা ইনস্ট্রুমেন্টেশন ক্যাজুলেশন করলেও সিরাম পিএসএ বাড়তে পারে। সো পিএসএ বাড়া মানে ম্যালিগনেন্সি না, পোস্টেরিক ম্যানিপুলেশনও পিএসএ বাড়তে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হলো ডিআরই করলে বাড়তে পারে, তারপরে পোস্টেরিক মেসেজ, ইনস্ট্রুমেন্টেশন, সিস্টোস্কোপি, ক্যাথেটারাইজেশন, এগুলো করার কারণেও পিএসএ বাড়তে পারে। Then uroplometry. Uroplometry is important for evaluation of lower urinary tract syndrome. Uroplometry জিনিসটাকে আমরা আগে দেখি। Uroplometry is the electronic recording of the urinary flow rate through the course of the micturition. আমরা যে প্রস্রাব করি ওটা ইলেকট্রিক রেকর্ডিং মাধ্যমে রেকর্ডিং হয়, সেটা দেখে আমরা প্রস্রাবের গতিবেগ বুঝতে পারি। নর্মাল ফ্লো রেট ইন মেল 20 to 25 ml per second, and female level 25 to
30 ml per second. নর্মাল ইউরোফ্লোমেট্রি ট্রেসিংটা হলো বেল শেপ। আমরা যদি ট্রেসিংটা দেখি নর্মাল এরকম বেল শেপ, একসময় পিকে উঠবে আর নেমে যাবে। যখন এই ম্যাক্সিমাম পিকেটা উঠবে তখন আমরা এটাকে বলি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্লো রেট। এটা দিয়ে আমরা পেশেন্টকে অ্যাসেস করতে পারি যে পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ ফিচার আছে কিনা। নর্মাল ইউরোফ্লোমেট্রি রেট হলো 20 থেকে 25 ইন কেস অফ মেল। এই কিউম্যাক্স দেখেই, এটাকে আমরা কিউম্যাক্স বলি, ম্যাক্সিমাম ফ্লো রেট। এটাকে দেখে আমরা অবস্ট্রাকশন আছে কিনা বুঝতে পারি। যে নর্মাল ফ্লো রেটটা 10-এর নিচে আসে তাহলে আমরা বুঝবো, এই ফ্লো রেটটা 10-এর নিচে আসে তাহলে আমরা বুঝবো যে এটা অবস্ট্রাকশন আছে, এবং 15 নিচে আসলে বুঝতে হবে যে সাসপেশন অবস্ট্রাকশন। নর্মাল হলো বেল শেপ, যদি পোস্টিং ইনলার্জমেন্ট থাকে তাহলে তার এই ফ্লো রেটটা কমে আসবে, প্যাটার্ন হবে এরকম। আর যদি তার স্ট্রাকচার থাকে প্যাটার্ন হবে শর্ট, এরকম শর্ট টুথ অ্যাপিয়ারেন্স হবে, ক্রতের দাঁতের মতো অ্যাপিয়ারেন্স হবে। আর ইন্টারমিটেন্ট ফ্লো, মাঝে মাঝে পিকে উঠবে আবার নেমে যাবে বেজ লাইনে, আবার কিছুক্ষণ পর আবার বেজ লাইনে উঠবে, পিকে উঠবে আবার নেমে যাবে। এগুলো হলো নিউরোজেনিক ব্লাডের ক্ষেত্রে এগুলো হয়। যখন পেশেন্ট চাপ দিয়ে প্রস্রাব করে তখন পিকে ওঠে, চাপ ছেড়ে দিলে আবার তার প্রস্রাব নর্মাল বেজ লাইনে চলে আসবে। কিছুক্ষণ পর যখন সে আবার চাপ দিবে আবার প্রস্রাব হবে। এই সমস্ত ক্ষেত্রে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা বুঝবো এইগুলো নিউরোজেনিক ব্লাডের ট্রেসিং। দেন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি কি করবো। একটা হলো অসফ্লোটিং। এই ট্রিটমেন্ট আমরা দিব হলো ওই আইপিএসএস স্কোরের উপরে, আইপিএসএস স্কোর বেসিস করে আমরা ট্রিটমেন্টটা করি। একটু অসফ্লোটিং, এগুলো হলো 0 থেকে 7 আইপিএসএস স্কোর যাদের ছিল থাকবে তাদেরকে আমরা অসফ্লোটিং করবো। অসফ্লোটিং আমরা কি কি করবো। অসফ্লোটিং হলো appropriate management of the man with mild symptom score 0 থেকে 7 যাদের সিমটম থাকবে তাদেরকে আমরা এই অসফ্লোটিং করব। তাদের কি করব, আমরা ফুলি রেস্ট্রিকশন করব। বিফোর বেড ঘুমানোর আগে তাদেরকে ফুলি রেস্ট্রিকশন করব, ঘুমানোর আগে কোনো ফ্লুইড খাইতে নিষেধ করব। তারপরে যাদের কফি ও টি খাওয়ার অভ্যাস আছে তাদেরকে এটা রেস্ট্রিকশন দিব। এইটা দিয়ে আমরা তাকে অসফ্লোটিং করবো। তারপরে তাদেরকে আমরা 3 থেকে 6 মাস পর পর তাদেরকে আবার রিঅ্যাসেস করবো। রিঅ্যাসেস করে দেখবো তাদের সিমটম ডিক্রিজ আর ইনক্রিজ। যদি সিমটম সেম থাকে তাহলে অসফ্লোটিং চলবে, যদি সিমটম বাড়ে অ্যাগ্রাভেট হয় তাহলে আমরা তাদেরকে মেডিকেল ম্যানেজমেন্টে যাবো। মেডিকেল ম্যানেজমেন্টে কি, মেডিকেল ম্যানেজমেন্ট হলো আমরা এখন দেখবো মেডিকেল ম্যানেজমেন্ট কাজে দিব যাদের সিমটম স্কোর 8 থেকে 19, 8 থেকে 19 যাদের সিমটম স্কোর তাদেরকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা মোস্ট কমনলি 2টা ড্রাগ ইউজ করি। কি কি ড্রাগ ইউজ করি আমরা আগে দেখি। আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার, এটার কাজ কি, ইনহিবিট দ্য কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল। এই যে ফাইব্রোমাসকুলার গ্ল্যান্ডুলার অর্গান যে স্মুথ মাসেল থাকে ওটাকে কন্ট্রাকশন কমায় দেয়। কন্ট্রাকশন কমায় দিলে তাদের সিমটমটা এটা ইমপ্রুভ হয়। সেটা হলো ট্যামসুলোসিন। আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার ড্রাগ হলো ট্যামসুলোসিন 0.5 মিলিগ্রাম আমরা ডেইলি দিই। এই ড্রাগ দেওয়ার পরে তার কিছু সাইড ইফেক্ট হয় যেটা পোস্টাল হাইপারটেনশন হয়। এই জন্য আমরা সবসময় এদেরকে রাতে খাওয়ার জন্য অ্যাডভাইস করি। আর কি কি হতে পারে, পোস্টাল হাইপারটেনশন হতে পারে, ডিজনেস, হেডেক, আর হলো রেক্টিকুলার ইজাকুলেশন হতে পারে। আরেকটা ওষুধ আমরা দিই সেটা হলো সেকেন্ড লাইন ড্রাগ হলো 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। ইনহিবিট দ্য কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এটা কি করে, পোস্টের সাইজ ডিক্রিজ করে। রিডাকশন অফ দ্য পোস্টেরিয়র ইপিথেলিয়াম আছে সেটাকে সাইজ ডিক্রিজ করে। তাতে কি হবে, এটা হলো পোস্টেরিয়র ভলিউম কমায় দিবে। আর আলফা ব্লকার হলো পোস্টেরিয়র যে টনিসিটি আছে এটা ডিক্রিজ করবে। তাতে এই 2টা ড্রাগের কম্বিনেশন অবশ্য আমরা ইউজ করি। সিঙ্গেল দিতে পারে, আইদার সিঙ্গেল অর কম্বিনেশন। সিঙ্গেল দিলে আমরা প্রথমেই আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার দেবো, এটা ইমিডিয়েট তাকে সিমটম কমবে। আর 5 আলফা রিডাক্টেজ কাজ করতে সময় লাগে, লং টাইম লাগে, মিনিমাম 6 মান্থ। যে আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করি তাহলে তো সাইজ 25% ডিক্রিজ হয়, ডিক্রিজ 25% অফ দ্য পোস্টেরিয়র সাইজ ডিক্রিজ করে।